সারা দেশ জুড়ে গোয়েন্দাদের হাতে যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার হচ্ছে, তাতে আমাদের সংশয় হচ্ছে যে আদৌ ভারত বাংলাদেশে পাহারা আছে তো, নাকি অবারিত দ্বার যে কেউ ঢুকে পড়ছে। বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারীরা গ্রেপ্তার করছেন এবং তাদের মধ্যে মারাত্মক বিষয় যে বেশ কিছু কুখ্যাত জঙ্গি তারা এর সাথে যুক্ত রয়েছেন। কিভাবে তারা এখানে আসলো, কাদের সহযোগিতায় তারা এখানটায় সার্টিফিকেট পেল, পাসপোর্ট পেল এবং এখানে স্থায়ী বাসিন্দা হিসাবে ভোটার লিস্টের নাম তুলে ফেললো? নিশ্চয়ই বাংলাদেশের লোকরা এসে করে দেয়নি, আমাদের লোকরাই করে দিয়েছে। তা ঘরের মধ্যে যদি ঘরের শত্রু থাকে, তাহলে বিদেশি শত্রুকে আপনি আটকাবেন কি করে? আর এই শত্রুরা কিন্তু আমার আপনার পাড়ার মধ্যেই তারা রয়েছে। বাংলাদেশ অনুপ্রবেশকারীদের নিয়ে একটা বড় বিজনেস, কোটি কোটি টাকার ব্যবসা চলে। এই ব্যবসার সাথে যুক্ত অনেকে রয়েছে, পাড়ার ছোট বড় নেতারা রয়েছেন, যদি গ্রামের সাইডে চলে যান অনেক মুরব্বীরা রয়েছেন, এবং জনবিন্যাসের সুযোগ নিয়ে এই যারা এখানে আসছেন তারা সেই সুযোগটা নিচ্ছেন এবং রাতারাতি তারা ভারতীয় নাগরিক হিসেবে নিজে এখানে প্রতিষ্ঠা করে নিচ্ছেন। গোয়েন্দাদের যে তথ্য, সেই তথ্য অনুযায়ী ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে গ্রামগুলি আছে, যে জেলাগুলি আছে, সেখানে প্রচুর পরিমাণে খারিজ মাদ্রাসা তৈরি হয়েছে। অগন্তি খারিজ মাদ্রাসা, যার কোনো হিসেব সরকারের কাছে নেই। তার কারণ এই খারিজ মাদ্রাসা মানে হচ্ছে যে এই মাদ্রাসার কোনো অনুমতি সরকার দেয়নি, এই কোনো অনুমোদন নেই, এবং এই খারিজ মাদ্রাসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন তারা কেউ কিন্তু সরকারি অনুমোদিত নয়। ফলে কত সংখ্যক খারিজ মাদ্রাসা হয়েছে, কারা সেখানে মাদ্রাসার শিক্ষকতা করছেন, কারা কি শেখাচ্ছেন, তার কোনো রেকর্ড কিন্তু রাজ্য সরকারের কাছে নেই। কোনো রাজ্য সরকার এই ব্যাপারে মাথা ঘামায়নি এতদিন ধরে। এখন যখন দেখছেন যে ভোট ব্যাংক আস্তে আস্তে করে একটা দিকে জনবিন্যাসের কারণে সরে যাচ্ছে এবং চিন্তা বাড়াচ্ছে, এখন কিন্তু সবার আস্তে আস্তে করে নজর খুলছে। সারা ইউরোপ জুড়ে এই জনবিন্যাসের যে কারণ, সেই কারণে কিন্তু বিভিন্ন জায়গাতে দাঙ্গা হচ্ছে, জাতি দাঙ্গা হচ্ছে, ক্ষোভ আশ্রে পড়ছে এবং অশান্তি তৈরি করছে। ফলে ইউরোপের থেকে শিক্ষা নিয়ে ভারতবর্ষ যদি এখনই এই ব্যাপারে কঠোর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিন ভারতবর্ষকে কিন্তু ফল ভুগতে হবে। আপনি কেউ কিন্তু এর থেকে আমরা রেহাই পাবো না, মাথায় রাখবেন। ঝাড়খণ্ড, আসাম এবং পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এই তিনটি রাজ্য সব থেকে বেশি এফেক্টেড এই জনবিন্যাসের কারণে। 2011 পর থেকে এখনও পর্যন্ত কোনো সেন্সাস হয়নি, অর্থাৎ আদমশুমারি যেটা বলা হয় জনসংখ্যা, সেই জনসংখ্যা কিন্তু এখানে গণনা হয়নি। এই জনগণনা না হওয়ার কারণে এই মুহূর্তে ভারতবর্ষের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস কী পর্যায়ে রয়েছে, এই তিনটি জেলা সহ উত্তর পূর্ব ভারতের জনবিন্যাস কী পর্যায়ে রয়েছে, সেটা কিন্তু এখনও পরিষ্কার না। কেন করছেন না কেন্দ্রীয় সরকার এই জনগণনা? কিসের ভয়ে তারা করছেন না, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠবে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নজরদারি চালানোর জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা কিন্তু নেই। কি করেছে রাজ্য সরকারগুলি আর কী বা করেছে কেন্দ্রীয় সরকার, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। তার কারণ এই অনুপ্রবেশ আজকের ঘটনা নয়, দীর্ঘ 40 বছর ধরে। আপনাদের মনে আছে 2005 সালে মমতা ব্যানার্জি সংসদে এই নিয়ে তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল, হুলস্থুল কাণ্ড ঘটিয়েছিল এই অনুপ্রবেশ নিয়ে তিনি বলতে চেয়েছিলেন, কিন্তু বলতে দেননি দেখে তিনি স্পিকারের দিকে সমস্ত কাগজপত্র ছুঁড়ে মেরে তারপরে হাউ হাউ করে কেঁদেছিলেন যে অনুপ্রবেশ বন্ধের কারণে, অনুপ্রবেশ হওয়ার কারণে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে বারবার করে হেরে যাচ্ছে এবং সিপিএম জিতে যাচ্ছে। আর আজকে এই মমতা ব্যানার্জি এই অনুপ্রবেশকারীদের বাংলায় ঠাঁই দেওয়ার জন্য তিনি গলা ফাটাচ্ছেন এবং বলছেন বাংলাদেশ থেকে যারা আসবেন তারা আমাদের আত্মীয়, আমাদের অবারিত দাস। অদ্ভুত ভোটের খেলা অদ্ভুত, ভোটের অঙ্ক অদ্ভুত। ক্ষমতায় থাকার জন্য, মসনদে থাকার জন্য নিজের রাজ্য, নিজের দেশকে এরা বেচে দেবে, দেশ ধ্বংস করে দেবে, সাধারণ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য স্বপ্ন সব নষ্ট করে দেবে, কিন্তু নিজেদের মসনদ কিন্তু অটুট রাখতে চায় সমস্ত রাজনৈতিক দলগুলো। ফলে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার দুজনেই যদি চায়
যে এই মুহূর্তে আমাদের দেশকে, আমাদের রাজ্যকে একটা শৃঙ্খলাবদ্ধ হিসাবে তারা রাখবে বা আমাদের এখানটা অশান্তি হতে দেবে না, সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে দেবে না, দেশের ক্ষতি হতে দেবে না, তাহলে এই মুহূর্ত থেকে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে হবে। কোনো দলবাজি নয়, কোনো রাজনৈতিক ঝান্ডা নয়, একদম যারা দোষী তাদেরকে ধরে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে হবে। আর এই অনুপ্রবেশকৃত একটা ইন্ডাস্ট্রি, যেটা আগেই বললাম, বিরাট বড় ইন্ডাস্ট্রির সাথে কোটি কোটি টাকার খেলা চলে। সীমান্তে যারা পার করায় তাদেরকে ধুর বলা, ধুর সিন্ডিকেট বলা হয়, এদেরকে বলা হয় যে ধুর ব্যবসায়ী। অর্থাৎ এদের কাজ হচ্ছে পাচার করা, মানুষ পাচার করা, অন্যান্য স্পালির না, গরু ছাগল মোষ এইসব না, মানুষ পাচার করা হচ্ছে এদের কাজ। আর এই যারা আসছেন এখানে, এদেরকে নানা সার্টিফিকেট, জাল সার্টিফিকেটের মাধ্যমে পাসপোর্ট তৈরি করে দেওয়ার জন্য এক শ্রেণীর মানুষ রয়েছেন, কোটি কোটি টাকার খেলা চলছে। এক একজন বাংলাদেশিকে এই পাসপোর্ট করে দেওয়ার জন্য নাকি 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়। আপনি যান একটা পাসপোর্টের অফিসে যান, আপনি ডিআইবির কাছ থেকে আপনি কি ব্যবহার পাবেন দেখবেন, আর আপনি পকেটে টাকা নিয়ে যান বা যারা এর সাথে যুক্ত এজেন্টের মাধ্যমে তাদের দেখবেন কাজ, তাদের বাবা সোনা বলে উল্টে তাদেরকে চা খাইয়ে পর্যন্ত বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তার কারণ পেছনে বড় টাকার খেলা চলছে। আর এই টাকার বকটা একেবারে উপর পর্যন্ত যায়, সবাই জানে, ওপেন সিক্রেট। বনগাঁ থেকে, বসিরহাট থেকে বা অন্যান্য সীমান্তবর্তী স্টেশনগুলি থেকে যখন আসে, তখন এই জিআরপি এদেরকে ধরে, এদেরকে বলা হয় বিডি অর্থাৎ বাংলাদেশি। এই বিডি অর্থাৎ এই জিআরপি সব থেকে বড় ইনকাম হচ্ছে এই বাংলাদেশিদের কাছে। মাফ করবেন, লক্ষ লক্ষ টাকা এদের কাছ থেকে আদায় করা হয় বাংলাদেশিদের কাছ থেকে। তাদের বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করে, তাদের মাধ্যমে তাদেরকে প্রেশার দিয়ে এদের কাছ থেকে টাকা আদায় হয়। আর এই টাকা আবার পুলিশের একেবারে শীর্ষ কর্তার পর্যন্ত পৌঁছে যায়। ফলে এই যে বাংলাদেশিদের নিয়ে যে একটা ব্যবসা, এই ব্যবসার বকরা স্থানীয় নেতা থেকে আরম্ভ করে কার কার পকেটে যায় সবটাই ওপেন সিক্রেট, সবাই জানে। কারণ নিজের দেশের লোক বা নিজের এই সরকারি ব্যবস্থা যদি যুক্ত না থাকে, তাহলে কোনো অন্যায় অপরাধ বা এই ধরনের কাজ করা সম্ভব নয়। কেন্দ্রের যেমন জড়িত আছেন, তেমনি ভারতবর্ষে আমাদের রাজ্য সরকারও জড়িত আছে। এমনি এমনি পাসপোর্ট, একটা জাল পাসপোর্ট দেখলে কি বোঝা যায় না? তাহলে সাধারণ পাসপোর্টের সাথে অরিজিনাল পাসপোর্টের সাথে একটা ডুপ্লিকেট পাসপোর্টে যদি কোনো তফাৎ না থাকে, তাহলে তো শুধুমাত্র এই ডুপ্লিকেট পাসপোর্ট করেই সবাই এখানে নাগরিকত্ব নিয়ে নেবে। ফলে কোথাও তো একটা যোগসাজশ রয়েছে, একটা কোথাও তো একটা নেক্সাস রয়েছে। আর এই নেক্সাস থাকার কারণেই এইভাবে অনুপ্রবেশ হয়েছে। এবং এই বেনজলের মতো যে অনুপ্রবেশে যে ফাঁক গলে এই মারাত্মক সব জঙ্গিরা, যাদের আজকে নাম উঠে আসছে, এই জঙ্গিরাও ঢুকে পড়েছে। আমি জানি না আগামী কয়েক বছরের মধ্যে বা আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কোথাও কোনো বিস্ফোরণ হবে কিনা, যে কোনো মুহূর্তে হতে পারে। কারণ যেভাবে খবর আসছে যে এই জঙ্গিরা কোথায় কোথায় কাদের সাথে যুক্ত রয়েছেন, কোন জিহাদি গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন, পাকিস্তানি জঙ্গিদের সাথে যুক্ত রয়েছেন, আর যে খবর আসছে সেটা কিন্তু খুব চিন্তার এবং ভয়ঙ্কর। আমরা সবাইকে সতর্ক থাকতে, এবং সব কিছু ভুলে সবথেকে বড় ব্যাপার যে সন্দেহজনক কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে যেন পুলিশকে জানানো হয়। অবশ্য রাজ্য পুলিশ তো অন্য কাজে ব্যস্ত থাকেন এবং তাদের ওপরে যে নির্দেশ, সেই নির্দেশের বাইরে তারা যায় না। একটা বিশেষ শ্রেণীর মানুষকে তারা সবথেকে বেশি সুযোগ সুবিধা পাইয়ে দেয়। কেন পাইয়ে দেয় সেটাও আপনারা জানেন, কাদের পাইয়ে দেয় সেটাও আপনারা জানেন, বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের প্রোটেকশন, আমাদের নিরাপত্তার জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে।